বাংলাদেশ টিম এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে 4 নম্বরে, যেখানে ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান বাংলাদেশের পরে রয়েছে। এ সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা যদি একটু গুগলে সার্চ করি, সেখানে যদি আমরা বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিংটা দেখি, এখনও বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং 9 নম্বরে দেখায়। কিন্তু আদৌ কি সেই জিনিসটা এখনও রয়েছে? যদিও সেই জিনিসটা এখনও ওই সব জায়গায় আপডেট হয়নি, কিন্তু একটা ঐতিহাসিক ম্যাচ, সেই ম্যাচকে কেন্দ্র করেই, সেই ম্যাচের বদৌলতে বাংলাদেশের অবস্থান এখন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটু হিসেব করা যাক। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং, সেখানে ইন্ডিয়া, পাকিস্তান এবং ইংল্যান্ড বাংলাদেশের পরে। তবে টেস্ট র্যাঙ্কিংয়ে এখনও বাংলাদেশ 9 নম্বরে, যদিও আপডেট হলে বাংলাদেশ সেটা 6 নম্বরে চলে যাবে। এর আগে বাংলাদেশ 2017 সালে এই অস্ট্রেলিয়াকে হারিয়েই ঘরের মাঠে সেই সময় 7 নম্বর অবস্থানে, সর্বোচ্চ অবস্থান বাংলাদেশের পক্ষে টেস্ট র্যাঙ্কিংয়ে, সেই অবস্থানে বাংলাদেশ ওই সময়টাতে পৌঁছেছিল, সেটাও এই মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়েই। এবার সেই ইতিহাসটা, এবার সেই উত্তেজনা, উন্মাদনা, সেই অর্জনটা আরও বেশি, আরও জোরালো। কেননা অস্ট্রেলিয়াকে তো আমরা তাদের মাঠেই ডারউইনে হারিয়েছি। বাংলাদেশের এই একটা ম্যাচের রেজাল্ট নিয়ে আমরা কেন এত উচ্ছ্বসিত? অস্ট্রেলিয়া এখন 1 নম্বরে অবস্থান করছে টেস্ট র্যাঙ্কিংয়ে, সেখানে তাদের রেটিং পয়েন্টটা হচ্ছে 131। অথচ বাংলাদেশের 73 রেটিং পয়েন্ট নিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজের পরে 9ম অবস্থানে রয়েছে। আমরা সাপ লুডুর খেলা নিশ্চয়ই জানি, যেখানে মই বেয়ে অনেক উপরে চলে যাওয়া যায়। কেউ 99তেও চলে যান, 95তেও চলে যান, আবার সাপে খেলে অনেকে নেমে যান 3-এ কিংবা 7-এ। বাংলাদেশ ক্রিকেট টিম এখন সেরকমের কিছুই ঘটিয়েছে। অস্ট্রেলিয়াকে হারানো মানে ওই যে মই বেয়ে উঠে একেবারে টপার হয়ে যাওয়া। বাংলাদেশ এই ম্যাচ জয়ের পর, এই ঐতিহাসিক ডারউইন টেস্ট জয়ের পরে বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিংয়ে যেই রেটিং পয়েন্ট যুক্ত হবে, সেটা কোন অবস্থানে নিয়ে যাবে বাংলাদেশকে, সেই জিনিসটা আমরা কি ভেবেছি কখনো? অস্ট্রেলিয়া 1 নম্বরে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, এই 5টা দল সর্বোচ্চ রেটিং অর্জন করে এখন পর্যন্ত টেস্ট র্যাঙ্কিংয়ে উপরের দিকে 5ম সারি পর্যন্ত রয়েছে। সেখানে তাদের রেটিং, ইংল্যান্ডের হচ্ছে সর্বনিম্ন 99। এরপরে বাকিদের রেটিং পয়েন্টটা যদি আমরা দেখি, সেটা বাংলাদেশের কাছাকাছি বললেই চলে। কেননা 6 নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট হচ্ছে 76, অথচ বাংলাদেশ 9 নম্বর অবস্থানে, সেখানে বাংলাদেশের রেটিং পয়েন্টটা হচ্ছে 73। এক ম্যাচ জয় বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, সেটা তো এই রেজাল্টটাই বলে দেয়। পয়েন্ট টেবিলের এই অবস্থানটা আরও বেশি ক্লিয়ার করে বাংলাদেশ কোন অবস্থানে যাবে। বাংলাদেশ এই ম্যাচে যেই রেটিং পয়েন্ট পাবে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে একেবারে তলানিতে ফেলে বাংলাদেশ এখন টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বর অবস্থানে উঠে এসেছে অলরেডি। যদিও এখনও সেটা আমরা বিভিন্ন সাইটগুলোতে আপডেটটা পাইনি, তবে আইসিসির এখন যে অবস্থান, এখন যে আপডেট আসছে, সেখানে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বর অবস্থানে। আর আমি যে বলছিলাম বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 নম্বর অবস্থানে, সেখানে ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ডও বাংলাদেশের পরে, সেই র্যাঙ্কিংটা আসলে কিসের? আর আমি যে বাংলাদেশ 4 নম্বরে অবস্থান করছে র্যাঙ্কিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেটা যে বললাম, সেটা হচ্ছে 2025 সাল থেকে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই র্যাঙ্কিংটা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে, সেখানে অস্ট্রেলিয়া 1 নম্বরে রয়েছে, এরপরে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পরের নামটাই হচ্ছে বাংলাদেশ, যার পরে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান এবং ইংল্যান্ডের মতো দলগুলো। বাংলাদেশ কি শুধু কোনো কারণ ছাড়াই আইসিসি বাংলাদেশকে এই অবস্থানে লিস্টেড করেছে? কখনোই না। বাংলাদেশের পারফরমেন্স দিয়েই, টেস্টে বাংলাদেশের যে অর্জন, পারফরমেন্স, সেটা ধরে রেখেই এই অবস্থানে, এবং বাংলাদেশ এখন পার্মানেন্ট যেই টেস্ট র্যাঙ্কিং, সেখানেও 6 নম্বরে অবস্থান করবে, এবং বাংলাদেশ সেই অবস্থানটা ধরেও রাখবে। কেননা আমাদের হাতে যেই টিম এখন রয়েছে, বাংলাদেশের টেস্ট যেই দলটা, সেখানে বাংলাদেশের বোলিং লাইন আপের যেই অবস্থানটা, সেটা শক্তিশালী। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং অনেক ক্ষেত্রে আমি যদি বলি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার চেয়েও বাংলাদেশের বোলিং লাইন আপটা এখন গোছানো। সেটা বাংলাদেশের নিউজিল্যান্ডের টিম পারফরমেন্স, বাংলাদেশের অস্ট্রেলিয়ায় টিম পারফরমেন্স এবং পাকিস্তান, নিউজিল্যান্ড
প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের যে পারফরমেন্স, ওভারসিজ কন্ডিশনে বাংলাদেশের বলাররা এর আগে যে রকমের যাচ্ছে তাই পারফরমেন্স করতো, এখন সেই ইতিহাসটা বিলীন বলাই চলে। বাংলাদেশের টেস্ট বিপ্লব, বাংলাদেশের পেস বিপ্লব যেটা আমরা বলি, সেই পেস বিপ্লবের বদৌলতে বাংলাদেশ এখন যেই শক্ত অবস্থানে, বাংলাদেশ যদি এখন এই র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে আসে, সেখান থেকে বাংলাদেশকে নামানোটা যে কোনো দলের পক্ষেই কঠিন হয়ে যাবে। আমি কেনই এভাবে কনফিডেন্স নিয়ে বলতে পারি, কেননা যেখানে টেস্টে বাংলাদেশের এখন নাহিদ রানা গতি দানব, নাহিদ রানার যে এক্সপ্রেস গতি, সেই গতির উপরে ভর করে বাংলাদেশ টেস্টে প্রত্যেকটা ম্যাচে ডমিনেট করে। অথচ নাহিদ রানা নেই, অস্ট্রেলিয়ার মাটিতে আমরা টেস্ট খেলছি, সেখানে তার রিপ্লেসমেন্টে হাসান মাহমুদ, যেই ইতিহাসটা তিনি গড়লেন 6টি উইকেট, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের বোলাররাও সেই ইতিহাস গড়তে পারেনি। বাংলাদেশ 200-র নিচে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে অল আউট করে। নাহিদ রানার রিপ্লেসমেন্টে হাসান মাহমুদের যে পারফরমেন্স, সেটা কি আচমকা? হাসান মাহমুদ এর আগে ওভারসিজ কন্ডিশনে 4টা ফাইফার নিয়েছেন, যেটা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ। ইংল্যান্ডের মাটিতেও হাসান মাহমুদ সেই ফাইফারটা নিয়েছেন। এখন নাহিদ রানার সামনে সুযোগ কাউন্টির একেবারে মেইন দলে খেলা, সেই সুযোগটাও তিনি পেয়ে যাবেন। তার যেই পারফরমেন্স সেটা এই কথাই বলে। তবে আপনার কি মনে হয়, বাংলাদেশ টেস্টের যে র্যাঙ্কিং, আমি যেটা ফিল করি এই অবস্থান ধরে রাখবে? আপনি কি সেটা বিশ্বাস করেন? আপনিও কি সেটা চান কিনা? সেই উন্মাদনা আপনার মধ্যেও কাজ করে কিনা? এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ম্যাকাইতে কি করবে, কি ইতিহাসটা বাংলাদেশ করতে পারবে কিনা, টেস্ট সিরিজটা জয় করতে পারবে কিনা, সেটাও দেখার অপেক্ষা। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।